হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গোটা এক ছাদ, এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে একদম এই পর্যন্ত। তো সব ছাদে মানে পুরো ছাদ জুড়ে জামা কাপড় মিলে দিয়েছি। কাল থেকে যে কী বৃষ্টি মানে কাল নয়, গত পরশু রাত থেকে মানে সব জায়গায় জল ঢুকে গেছে। তোমাদের দাদাভাই ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিল যে ওদের অফিসের ওখানেতে 1 হাঁটু পর্যন্ত জল। তোমাদের মধ্যেও কেউ কমেন্ট করেছে যে তাদের বাড়িতে জল ঢুকে গেছে। কি অবস্থায় না গেল বৃষ্টি করে। তো গতকালকের একটা জামা কাপড়ও শোকায়নি, তো সেইগুলো সব গতকালকের, আজকেরগুলো এখনও ওয়াশ করা হয়নি। অস্মি এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে, এখনও 8টা বেজে গেছে, তাও ওখানে ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই চলে গেছে সোমবারই চলে গেছে, আজকে তো বুধবার। তো চলো আজকে এখন আমি একটু জলখাবার বানাবো। মেয়েটাকে আজকে আমি আর সেন্টারে পাঠাবো না, মেয়েটার শরীরটা খুবই খারাপ, ওই সর্দি কাশি, মানে কাশিটা একটু অতিরিক্ত বেশি হচ্ছে, রাত্রে ঘুমাচ্ছে না, ওর সাথে সাথে আমারও ঘুমাচ্ছে না। তো এই সিজন চেঞ্জের জন্য একটু সব বাচ্চাদেরই হচ্ছে, অস্মিরও হয়েছে। তো চলো এখন আমি যাবো জলখাবার বানাতে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে, কিন্তু আবার এই যে আবার এইখানটাতে দেখো মেঘ, কী হবে জানি না। জামা কাপড়গুলো নিয়ে চিন্তা, শুকিয়ে গেলেই বাস। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। প্রত্যেক বাড়ির বউদের আমি জানি এই একটাই চিন্তা, সেটা হচ্ছে জলখাবারে কি বানাবো, লাঞ্চে কি বানাবো, ডিনারে কি বানাবো। এই খাবারে কি বানাবো এই বানাতেই মানে দিন শেষ, ভাবতেই দিন শেষ। বানানোর থেকে ওই ভাবাটা মনে হয় আমার জন্য বেশি টাফ মনে হয়, যে কি বানাবো। একবার ডিসাইড করার পর তো সঙ্গে সঙ্গে সব কিছু কাটা বাটা সব কিছু হয়ে যায়, রান্না টান্না সব কিছুই হয়ে যায়। মানে আমার মনে হয় রান্না করাটা ইজি, কিন্তু কি বানাবো সেই মেনু সিলেকশানটা আমার মনে হয় বেশি টাফ। তো আজকে লাউ দিয়ে কিছু একটা বানাবো। এই একটা লাউ, এর আগের দিনে তোমাদের দাদাভাই 2টো লাউ এনেছিল, তার মধ্যে একটা লাউ অলরেডি আমি করে ফেলেছি। সেই কলাই সিদ্ধ করেছিলাম, মুসুরির কলাই দিয়ে। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো সেই দিন একটা লাউ বানিয়েছিলাম, আর একটা লাউ ছিল, সেই দিন তোমাকে বলেছিলাম, তোমাদের সবাইকেই বলেছিলাম 2টো লাউ এনেছে, তো একটা সেই দিনে করেছিলাম আর একটা রয়ে গেছিলো। সেই লাউটা আজকে করব, কারণ লাউটা দেখছিলাম কীরকম একটু শুকনো মতো হয়ে যাচ্ছে, আর অনেক দিন তো মানে আজকে তো বুধবার হয়েই গেল, তো ভাবলাম করেই ফেলি। তো সেই জন্য মতো মানে যা ভাবলাম সেরকম মতোই কাজ করলাম। লাউটাকে বার করে নিয়ে এসে এখন টুকরো করে কেটে নিচ্ছি, তার সাথে দিয়েছিলাম আলু। তবে জানো তো এই লাউ খাওয়া শরীরের পক্ষে যতটা উপকার, কিন্তু আমার মেয়ে ইদানিং দেখতে পাচ্ছি যে সবজির প্রতি তার প্রেম ভালোবাসা সব কিছু উঠে যাচ্ছে আস্তে আস্তে। সে শুধু মাছ খাবে, সে শুধু আলু খাবে। কিন্তু আমিও তো মেয়ের মা, তো অত মাছ অত আলু ওইসব খাওয়ালে কি হবে, এই সমস্ত সবজিও তোকে খাওয়াতে হবে। এই হাটে তোমাদের দাদাভাই লাউটা নিয়ে এসেছে। এর আগের জানো তো বেশ কয়েকটা হাটেতে মানে বেশ কয়েক সপ্তাহে লাউটা কিন্তু আমাদের বাড়িতে আসেনি। তো এই লাউয়ের তরকারিটাও মানে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, তো সেটাও বেশ অনেকগুলো দিন পরই আর কি আমি বাড়িতে বানাচ্ছি। আগে অনেকবার বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো, তোমাদের হয়তো মনেও থাকবে, কিন্তু অনেক দিন বানানো হয়নি, আবার অনেক দিন পর বানানো হচ্ছে। এই লাউয়ের তরকারিটা আমার ভালো লাগে, কিন্তু আমার মেয়ের কতটা কি ভালো লাগবে সেটাই এখন দেখার। তো চলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত লাউ আলু সব কিছু কাটা হয়ে গেল। এবারে আমি বসাবো রান্না। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে, কড়াইটা আগেই গরম ছিল, তো সেজন্য সর্ষের তেলটা দেওয়ার পর আর ওয়েট করতে হয়নি। আজকে দিয়েছি আমি একটুখানি সর্ষে ফোড়ন। অনেকবার করেছি, মানে এর আগে আমি যতবারই ম্যাক্সিমাম টাইম করেছি ততবারই কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে করেছি। অনেক সময় হয়তো মাঝে মাঝে 5 ফোড়নও দিয়ে ফেলেছি, কিন্তু এই সর্ষে ফোড়ন দিয়ে আমার মনে হচ্ছে আমি এই প্রথমবার বানাচ্ছি। এই সর্ষে ফোড়ন দিতে মানে আমার বাবার বাড়িতে কিন্তু সর্ষে ফোড়নও দেয়, জিরে ফোড়নও দেয়, কিন্তু আমার আজকে মন গেলে একটু সর্ষে ফোড়ন দিয়েই করি, জিরে আর ফোড়ন দেবো না। এর সাথে যদি একটুখানি শুকনো লঙ্কা দিতে পারতাম আরও ভালো হতো, কিন্তু ওই যে মেয়ে খাবে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা আর দিলাম না। এরপর ভালো করে বেশ সর্ষের সাথে তেলের সাথে একটুখানি ভালো ওই 1 মিনিট মতো একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এখানেতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। আর লাউটা থেকে না বেশ অনেকটা জল বেরোবে, তো এতে আমি কোনো জল অ্যাড 1 ফোঁটাও করিনি। তবে এবারে লাউটা বেশ মানে ধরো 3-4 দিন মতো হয়ে গেছে, তো লাউটা একটু হালকা শুকনো মতো, যদিও ফ্রিজে ছিল কিন্তু তার সত্ত্বেও দেখছিলাম একটু হালকা শুকনো মতো ছিল, মানে খুবই হালকা। তবুও জলটা থেকে যতটা জল বেরোনোর আশা আমি করেছিলাম ততটা কিন্তু জল মানে বেরোয়নি। তো ভেবেছিলাম হয়তো একটু জল দিতে হবে, কিন্তু যাই হোক জল আমাকে দিতে হয়নি। এই লাউয়ের ভাপেতেই মানে লাউ থেকে যা জল বেরিয়েছিল, আর গ্যাসটাকে আমি একদম সিমে করে দিয়েছিলাম, মানে একদম লো, যতটা লো থাকে আর কি, তো ততটা লো করে দিয়েছিলাম, আর একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর পরিমাণটাও বেশ অনেকটা কমেও গিয়েছিল, আর অনেকটা বেশ জলও ছেড়েছিল। তো যতটুকু জল বেরিয়েছিল ততটুকু
জলেতে মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। রান্না করতে না করতেই অশ্মির গলা, অশ্মির আওয়াজ হয়ে চলে এসেছিলাম। তো অশ্মিকে ঘর থেকে বার করে ওকে তো তোলা তো একরকম যুদ্ধ। তারপরে দেখো ঘরের অবস্থা এরকম। আমি রাত্রেবেলায় ঘর গুছিয়ে শুয়েছিলাম মানে ঘর গুছিয়েছিলাম, এইরকমই অবস্থা করেছিল। তারপরে যখন রাত্রেবেলায় মানে বিছানা টিছানা করি, তখন অশ্মি আবার যাকে তাই সব কিছু হুড়মুড় করে সব কিছু ফেলে দিয়েছিল। আর ওই অত রাতে, রাত 11টা সাড়ে 11টা বাজছিল, তখন আমার আর ইচ্ছা করেনি আবার গোছাই নতুন করে, কারণ সেই মাত্র আমি গুছিয়েছিলাম, অশ্মি আবার ফেলে দিয়েছে। কিন্তু না, আমার আর ইচ্ছা করেনি, তো যেমন ছিল তেমনই আমি রেখে দিয়েছিলাম। সকালবেলায় উঠে এখন যেহেতু জলখাবারটা ওখানেতে হচ্ছে, মানে লাউটা এখনো সিদ্ধ হচ্ছে ওখানেতে, সেই ফাঁকে ভাবলাম যে যাই চলো ঘরটা গুছিয়ে দিই। আর দিদিও চলে এসেছে কাজ করতে, অন্য জায়গাগুলোতে ঘর ঝাড় দিচ্ছে, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। অশ্মি ঘুমাচ্ছিল বলে এই ঘরটা এখন ঝাড় দিতে বারণ করেছিলাম। তো ঘরটা মুছবে, ঝাড় দেবে, ওনাকেও তো কাজ করতে দিতে হবে। একটা দুটো খেলনা পড়ে থাকলে দিদি কিন্তু তুলে দেয় বা গুছিয়ে রেখে দেয়, কিন্তু এত পড়ে রয়েছে, একটুখানি গুছিয়ে দিতে বলতেও কীরকম লাগে। তো সেজন্য ভাবলাম যে চলো সেগুলো আগে গুছিয়ে দিই। এদিকে আমি খেলনা গোছাবো বলে মেয়ে এদিকে চুপ করে বসে আছে, এটা গোছাবে না, ওটা গোছাবে না, এটা রাখো, ওটা রাখো, এই যে দেখছো হাতে করে নিয়ে বসে রয়েছে, ওইগুলো আমাকে গোছাতে দেবে না। তো যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে এদিকে ওকে গোছানো হচ্ছে। আর আরাধ্যাও এসেছিলো, আরাধ্যার সাথে মেয়ে এখন খেলছে। যেদিন এই আরাধ্যা বা কেউ আসে, মানে সকালের টাইমটুকু, ততটুকু সময় না অশ্মি ঘরের মধ্যে খুব সুন্দর খেলে, আর সেই টাইমটাকে আমি চেষ্টা করি কাজে লাগানোর। এই যে দেখো আমার সব কিছু মোটামুটি কাজ মানে গোছানো হয়ে গেছে। আর এই যে মাঝে মাঝে হাতটা আসছে, এটা কিন্তু আরাধ্যার। সবাই ছোট বাচ্চা, আর বাচ্চাদের মাথায় তো দুষ্টুমি থাকবেই, তো বারবার হাত দিচ্ছিল, তখন আমি খেয়াল করিনি, কিন্তু এখন যখন এডিটিং করছি তখন দেখতে পাচ্ছি। যাই হোক, খুব হাসিও পাচ্ছে যে সব বাচ্চাই আগে অশ্মির মতো দুষ্টুমিতে ভরা। তো যাই হোক চলো, এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেল। এখন দিদি সব কিছু নিয়ে এখানটা ঘরটা ঝাড় দেবে, পরিষ্কার করবে। অশ্মিকে নিয়ে এখন বাইরে বার করে দিলাম। অশ্মির এখন আরাধ্যা বাইরেতে খেলবে। আর কিছু কিছু জিনিস জানো তো খাটের তলার মধ্যেও ঢুকিয়ে দিয়েছিল, সেগুলো সমস্ত কিছু বার করলাম। এই যে মহারানী দেখলে কিছু জিনিস হাতে করে ও নিয়ে বাইরে বেরোলো, ওই জিনিসগুলো আমাকে আর গোছাতে রাখতে দেয়নি, ওইগুলোকে নিয়ে আবার বাইরের দাওয়াতে বসে খেলতে আরম্ভ করেছিল। মানে বোঝো কাণ্ড, এক জায়গায় গোছাচ্ছি আবার আর এক জায়গায় নিয়ে গিয়ে মানে খেলছে। চলো ওরা এখন ওদিকে খেলছে, খেলুক। এই যে দেখো ঢাকনাটা খুলে দেখলাম কতটা পরিমাণ কমে গেছে, আর হালকা হালকা জলও এখন এর মধ্যে রয়েছে। তো এই সময়তে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি, কারণ এই লাউয়ের তরকারিটা একটুখানি চিনি মানে একটুখানি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তবে যেন একটুখানি ঘি দিলেও খুব ভালো হতো, কিন্তু ওই যে ঘি কেউ পছন্দ করে না। তোমরা আমাকে বলেছো যে সবারটা তুলে নেবার পর তোমারটাতে একটুখানি ঘি তুমি দিয়ে দিও। আসলে সেটা হয়, কিন্তু ওই যে মানে এই রান্না করার সময় ঘি দিলে একটা যেরকম একটা লাগে, আবার তোলার পর বাটিতে আবার সেরকমভাবে ঘি নিয়ে মিশিয়ে নেবো, সেটা একটু কীরকম লাগবে না? আসলে আমি ওরকমভাবে কোনো দিন খাইনি বা ওরকমভাবে কোনো দিন করিনি। একদিন করে দেখতে হবে, জানো তো, তোমরা বলেছো যখন একদিন অবশ্যই করে দেখবো। কিন্তু এই যখন রান্না করছিলাম মনটা হচ্ছিলো যে একটুখানি ঘি দিলে খুব ভালো হতো। আসলে আমার বাবার বাড়ির ওখানেতে তোমাদেরকে তো বলেছি কিছু কিছু রান্নাতে ঘি দেয়, কিন্তু এখানেতে সেরকম কেউ পছন্দ করে না বলে আর ঘিটা দেওয়া হয় না। তো দেখো চিনিটা দিয়েছি, চিনিটা এখন একটু করে মেল্ট হবে, মেল্ট হলে আরও একটু হালকা মতো একটু জল বেরোবে, তো সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আবার কিছুক্ষণ ঢাকা খুলে দেখো মোটামুটি আমার এখানেতে লাউয়ের তরকারি পুরো রেডি। এরপর সবাইকার বাটিতে তুলে রেখে দেবো। কি বলতে হবে তোমাকে? কি বলতে হবে তোমাকে? এইমাত্র কি বললে? কি বলে ডাকো মা আমাকে? পাখি বলে ডাকবো? পাখি জোর খিদে পেয়েছে। কি খাবে তুমি বলো? আলু দিয়ে? আলু দিয়ে মাছ খাবে? সকালবেলায় আলু দিয়ে মাছ খাবে? আচ্ছা আচ্ছা, আজকে তো মা আলু বানায় না। বলো। ও আলু দিয়ে মুড়ি খাবে। আজকে তো মা আলু বানায়নি, আজকে মা লাউ বানিয়েছে। খাবে না, শুধু আলু খাবে? আচ্ছা আচ্ছা। আর এই যে সব, এটা কে? এটা আর এটা দুটোই বেবি। বসো। চলো, মা খাবার নিয়ে চলে এসেছে। এই যে অশ্মি আর অশ্মির মায়ের খাবার। অশ্মি এই যে খাবে, কি সুন্দর মা বানিয়েছে টেস্টি টেস্টি খাবার। চলে এসো। হ্যাঁ তো আলুই তো এনেছি, এসো। আচ্ছা মাছ, সকালবেলায় কেউ মাছ খায়? এসো 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 এসো, উঠে এসো উঠে এসো এসো উঠে এসো এসো, বসো 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 বসো। হ্যাঁ কেন?
ওই রকম করে কি কথা বলা হচ্ছে? আদো আদো করে কি কথা বলা হচ্ছে? তুমি ভালো করে কথা বলতে পারো তো? গরম মা ঠান্ডা করে দেবে। অসমিকে দিয়ে এলাম ছোট ঠাম্মিদের বাড়ি। অসমি আজকে একটাও মুড়ি খায়নি, মানে যতটুকু খাবার নিয়ে বসেছিলাম তার এক ভাগও খেয়ে উঠতে পারেনি। আসলে ওর শরীরটা যেহেতু খারাপ, তো ঘ্যান ঘ্যান করছে। ওই আলুগুলোকে বেছে বেছে খেয়েছে। যতটুকু মুড়ি, ওই 2 খাবার কি 3 খাবার মতো মুড়ি আর কি ওকে খাওয়াতে পেরেছি, মানে ওর মুখে যতটুকু যায় আর কি। বাকি আর কিচ্ছু খায়নি। তো ছোটো ঠাম্মিদের বাড়িতে দিয়ে এলাম। ও এখন বেশিক্ষণ থাকবে না, কারণ পিপি বাড়িতে নেই। তো যতটুকু থাকবে থাকুক। এখন আমি রান্না বসাবো। তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এটা কি দেখে কেউ বলতে পারবে? এটা হলো ঘি। এটা আমি আমাদের এই গ্রাম থেকেই নিয়েছি। 500 মতো ঘি নিয়েছি। আসলে আমার এক কাকি শাশুড়ি নিয়েছিল, তো তাদের বাড়িতে গিয়ে দেখলাম যে নিয়েছে তারা, তাই বললাম যে আমিও নেব। তো সেই জন্য এই দেখো, এই ঘিটা আমি নিয়েছি। বাচ্চা হওয়ার পর অনেকেই ঘি খায়, কিন্তু যাদের সিজার হয়েছে তারা জানো যে আমাদেরকে, মানে আমাকে ডাক্তারে কোনো কিছু খেতে নিষেধ করেনি যে মিষ্টি খাওয়া যাবে না বা ঘি খাওয়া যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না। কিন্তু ওই যে যতটা কন্ট্রোলের মধ্যে থাকা যায় ঠিক ততটা, মানে তার থেকেও বেশি কন্ট্রোলের মধ্যে আমি ছিলাম। সেই জন্য মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিলাম। সবাই তাই বলে, মানে আমার মা তাই বলে, একটু ধরা কাটায় থাকতে হয়। আর যেহেতু পেটে সেলাই ছিল, স্টিচ ছিল, তো সেই জন্য মানে ঘি জিনিসটা আমি একদম খাইনি। ঘি, মিষ্টি, এই সমস্ত জিনিস আমি প্রায় হয়তো 4 মাস 5 মাস খাইনি। আর তারপরেও আমাকে ঘি, মানে আমার মা অসমি হওয়ার আগে থেকে আমাদের গ্রামে ঘুরে 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 ঘি জোগাড় করেছিল। 1 কেজি 2 কেজি মতো ঘি জোগাড় করেছিল। তো সেগুলো মানে সেই রয়েই গেছে, আমার খাওয়া হয়নি। তারপরে অসমির হয়ে যাওয়ার পর তারপর আমাকে যখন বলে ঘিটা খেতে, তারপর আমার আর ঘি খেতে ইচ্ছা করেনি। তারপরেতে ঘিটা আমাকে দিয়েছে সাথে করে, আমার কাছে ঘি আছে যেটা আমার রাখা আছে। কিন্তু তারপরে যখন আমার কাকি শাশুড়ির কাছে দেখলাম যে একদম পিওর অর্গানিক ঘি, আর ঘিটা প্রচণ্ড, মানে ওর সেন্ট, এত সুগন্ধ, খুব সুন্দর। আর ইচ্ছা করলে যে নিই, তো সেই জন্য ভাবলাম যে নিয়েছি। আর আগের যে ঘি আছে সেটা আমার রাখা আছে। আর এই ঘিটা এখন আমি খাচ্ছি কয়েকদিন ধরে। অসমির বাবা সেই গন্ধরাজ লেবু নিয়ে এসেছে, সেই লেবু আর ঘি, মানে একদম, মানে আর কোনো কিছু সবজি টবজি কোনো কিছু দরকার পড়ে না, মানে এতটাই সুন্দর এই ঘিটা। তো চলো বেশি বকবক করবো না। ঘড়িতে অলরেডি 10টা মতো বেজে গেছে। এবার আমি যাই, কি রান্নাবান্না বসাই। এই মধুটা অসমির বাবা সেই মধু কিনেছিল, তো সেই মধুর প্রায় সবই শেষ হয়ে গেছে। শুধু আর এই কৌটোটার মধ্যে ছিল, তো সেটাও শেষ হয়ে গেছে অসমিকে খাইয়ে খাইয়ে। তো এই কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, তার মধ্যে আবার আমি এই যে মধু প্যাক করে নিয়েছি, একদম ভর্তি করে নিয়েছি। অসমিকে এবার এটা ডেলি খাওয়াতে হবে। মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই সিজন চেঞ্জ হচ্ছে, এর সাথে গোলমরিচ আরও অনেক কিছু দিয়ে একটা কাড়া বানাবো, মানে ওকে সকাল সন্ধ্যে খাওয়াতে হবে। তো এটা আমি একদম আবার প্যাক করেছি, আর একদমই নেই। তো যতটুকু ছিল বাস এতটুকু, সব খাওয়া হয়ে গেছে। জলখাবারটা তো না হয় হয়ে গেল, জলখাবার সবাইকার খাওয়া হয়েও গেছে। এবারে দুপুরে খাবার কিছু বানাতে হবে। আবারও আমার মাথার চিন্তা যে আমি কী বানাবো। তো তার মধ্যে ভাবলাম যে পটলগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো চলো পটলগুলোরই আজকে কিছু গতি করা যাক। তো পটল করব, আর পটলগুলো সেটা বার করলাম। আর গতকাল রাতে ভাত বানিয়েছিলাম, তো কিছুটা ওই 1 মুঠো 2 মুঠো মতো ভাত বেঁচে গিয়েছিলো, তো সেটাও একেবারে বার করে নিয়ে এলাম। আর এই যে শাকটা এইভাবেই রেখেছিলাম, কারণ শাকটাকে ভরার কিছু জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এই পেতের মধ্যে এইভাবেতে রেখেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এতেও কিন্তু শাক ভালো থাকে জানো তো। তো ওপরে কয়েকটা শাক একটুখানি মানে শুকনো শুকনো মতো হয়ে গেছিলো, কিন্তু ভেতরের শাকগুলো একদম পারফেক্ট ছিল। আর এই যে কুলেখাড়াগুলোকে তুমি ভাবো, কবে তোমাদের দাদাভাই আমাকে শনিবারে তুলে এনে দিয়েছে। তো শনিবার না, আই থিঙ্ক রবিবার, যাই হোক আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে, শনিবার নাহলে রবিবার আমাকে তুলে এনে দিয়েছে। তো সেই শাকগুলো এখনও পর্যন্ত সতেজ আছে, শুধুমাত্র আমি এই কৌটোটার মধ্যে এইভাবে বা এই কন্টেনারটার মধ্যে আমি এইভাবে ভরে রেখেছি বলে। এই টেকনিকটা যে আমার এত কাজে দেবে আমি কখনোই ভাবিনি। জল শেষ হয়ে গেল, মানে ভাত বসাবো, ভাতের চাল ধুচ্ছি, চাল ধুতে তো দেখলাম যে জলটা শেষ হয়ে গেল। তো চলো আগে জলটা করে নিই, কারণ জল ছাড়া তো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারবো না। তো সেই জন্য সবার আগে জল করলাম, তারপরে অন্য কাজ। ফ্রিজ থেকে মাছটা বার করতেই ভুলে গেছি। সবজি বার করার আগে সকালবেলায় যদি মাছটা বার করে রাখা যায়, অনেকটা কাজ এগিয়ে রাখা যায়। কারণ এই ডিপ ফ্রিজের মধ্যে মাছ একদম পুরো বরফ হয়ে থাকে। এই বরফ কখন যে গলে ঠান্ডা হবে, তো তারপর সেই মাছকে তুমি একটু নুন হলুদ মাখাতে পারবে, তারপর সেটাকে তুমি ভাজবে। তো অনেক কাণ্ড। তো সবার আগে মাছ বা মাংস যাই থাকে সেটাকে আমি বার করে রাখি, কিন্তু আজকে আমি কোনো রকম ভুলে গেছি। এই যে দেখো কৌটোর ঢাকনাটা খুলতেও অনেক কষ্ট হয়। তো এর মধ্যে কিছু সেই কাতলা মাছ ছিল, কাতলা মাছের একটা পেটি রয়েছে, আর দুটো মানে একটা মাথাকে 2 টুকরো সেটা রয়েছে, আর কতগুলো সিঙ্গেল মাছ রয়েছে, মানে শিঙ্গি মাছ রয়েছে। তো এখন থাক, এখন বরফটা একটুখানি গলে যাক। আর এই যে কিছু শাক আমি করব, মানে কলমি শাকগুলো করব, তো সেই জন্য আমি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম।
জল হয়ে গেছে, এখনো ট্যাঙ্কটা ভর্তি হয়নি। আগের দিনে তোমরা আমাকে দেখেছো যে কাঁচা কলা পাড়তে, আগের দুদিন হয়তো তোমরা দেখেছো, আজকে দেখবে আমাকে তোমরা পেঁপে পাড়তে। এই পেঁপে গাছটা এতটা বড় হয়ে গেছে, পুরো আমাদের ছাদকেও টপকে গেছে, ছাদের সমান সমান কি বলতে যাচ্ছি। তো দেখো এই গাছটা কিন্তু এই বছরকার গাছ নয়, এই বছর মানে গাছটা এর আগের বছরকার। তখন নিচের দিকে ফল ধরতো, যেটা ছাদ থেকে একদমই নাগাল পাওয়া যেত না, কিন্তু এখন দেখো ছাদ থেকেই পাওয়া যাচ্ছে। কারণ এটা যখন এর আগের বছর যখন ফল দিয়েছিল তখন গাছটা না কীরকম মরবো মতো হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই বলেছিল গাছটা নাকি কেটে ফেলবে, কারণ মরে যাওয়ার মতো হয়েছিল। কিন্তু ডগার দিকে একটা দুটো কচি গাছ মানে কচি আর কি পাতা ছিল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কচি পাতা যখন রয়েছে তো গাছটা কেটো না, কারণ ওই জীবন্ত গাছকে কেটে লাভ নেই, মরে গেলে তখন কেটে দিও। কিন্তু সেই গাছটা ভাগ্যিস কাটা হয়নি। তোমরা ভাবো সেই গাছটা আবার নতুন করে বেড়ে উঠে আবার শাখা পোশাকা না, মানে ওই পাতা মিলে আবার এরকম ফল দিচ্ছে। মানে ভাবো তো, পেঁপেগুলো বেশ বড় বড় হয়েছে। আর এর আগের দিন আমি একটা পেঁপে পেরে নিয়ে গেছি অবশ্য, আজকে এটা দ্বিতীয় দিন, আজকে প্রথমবার নয়। পেঁপেগুলো যথেষ্ট বড় বড়। তো পেঁপে পেরে নিয়ে এলাম। এই যে পটলগুলো এখান থেকে মানে ব্যাগ থেকে বার করলাম, এই পটলগুলোই কিছু করব, তবে সব পটল করব না, কিছুটা করব। আর এই যে পেঁপে গাছ থেকে পেরে নিয়ে আসা টাটকা পেঁপে, এখনও মানে দুধের মতো সাদা আঠাগুলো পড়ছে। আলু একদমই কম দেব। তো এই দেখো পেঁপেটা আমি কাটছি, মানে কী ভালো লাগে বলো তো। মানে কেনার সবজি তোমাদের দাদা হয়তো প্রচুর নিয়ে আসে, কিন্তু এই গাছের টাটকা সবজি নিজে হাতে পেরে তারপর সাথে সাথেই সেটাকে রান্না করা। এই দেখো কাটার সাথে সাথে কীরকম রস পড়ছে এখান থেকে। যখন তোমরা কেনা সবজি কাটবে তোমার দাদাভাই পেঁপে প্রচুর কিনে নিয়ে আসে, কিন্তু সেটাতে না অতটা এইভাবে রস পড়ে না, এটা যা টাটকাতে যা পড়ছে। আর এই কাটার পর দেখছি পেঁপেটা এখনও যথেষ্ট কচি, মানে এখনও পেঁপেটা বাড়তো। মানে ভাবো এত বড় পেঁপেটা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পেঁপেটা বাড়তো। আর আমি একটু বড় দেখে সাইজটাই নিয়ে এলাম, যে ভাবলাম হয়তো ওটা একটু বড় হয়েছে, তো একটু পরিপক্ক হয়ে গেছে। কিন্তু তারপর কাটার পর দেখছি যে না, এখনও পরিপক্ক হয়নি, এখনও বেশ কচি রয়েছে, এখনও হয়তো কয়েকদিন থাকতো। তো কাটার পর একটু মানে পেরে নিয়ে আসার পর বা এই কাটার পর একটু আফসোসও হচ্ছিলো দেখে যে কচি পেঁপেটা পেরে নিয়ে চলে এলাম। কিন্তু আবার মনে হচ্ছে ঠিক আছে চলো, পেঁপেটা তো বেশ বড় বড়াই হয়েছিল, আবার যদি পেকে যেত তো পাখিতে খেয়ে নিত। তো যাই হোক, আরও তো পেঁপে গাছে রয়েছে, সেগুলো না হয় একটু পরে পরে পারবো। এই টাটকা পেঁপেগুলো চলো এখন পেঁপে, পটল, আলু, তারপরে আরও যা সমস্ত কিছু কাটার আছে সেগুলো সমস্ত কিছু কেটে নিই। সবজি কাটতে কাটতে ওইদিকে দেখি ভাতের ফ্যান একদম উতলে গেছে, তো একদম গ্যাসটাকে অফ করে দিলাম, কারণ সবার আগে ভাতটাই বসিয়েছিলাম। এই যে দেখো সব কিছু আমার কাটা রেডি। এদিকে রসুন, আদা এইসবও আমি ছাড়িয়ে নিয়েছি। আসলে রসুন আদাটা মানে সব রসুনটা নয়, কিছুটা রসুন আমি শাকেও দেবো, তো সেজন্য একসাথে আর কি কেটে নিয়েছি। ওভেনেতে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে রসুন থেঁতো করে রসুন ফোড়ন দিয়ে, মানে থেঁতো করা রসুন ফোড়ন দিয়ে বসাবো এবার কলমি শাক। এবারের হাটেতে তোমাদের দাদাভাই খুব একটা বেশি কলমি শাক নিয়ে আসেনি, যদিও তোমরা অনেকটা পরিমাণেই দেখেছো, কিন্তু তোমাদের দাদাভাই ইচ্ছা ছিল আরও নিয়ে আসেনি। তার একটাই কারণ, ওই যে আমি তোমাদেরকে ভিডিওতে বারবার বলছি এত কলমি শাক নিয়ে এসছে, এত কলমি শাক নিয়ে এসেছে, সেটা তোমাদের দাদাভাই বলছে তুমি এত করছো, নাও এবারে তোমার জন্য কম নিয়ে এসেছি। কিন্তু তোমরা বলো তো, যে শাকগুলো নিয়ে এসেছে সেটা কি কম? তো যে শাকটা নিয়ে এসেছে আজকে তো আমি প্রথমবার রান্না করলাম, তো এখনও প্রায় 3-4 দিন মতো শাক হবে, তোমরা জানো, মানে এতটা পরিমাণ রয়েছে। কারণ ওই যে শুশুনি শাকগুলো তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছিলো সেটাই তো 3 দিন হয়ে গেছে, আর এগুলো আরও 4 দিন, মানে তোমাদের দাদাভাই আসতে করতে আর তোমাদের দাদাভাই আসতে করতে গিয়ে তোমাদের দাদাভাই তো এবারে আসবে না, কলকাতায় পুজোর ছুটি নেই, তোমাদের দাদাভাই পুজোতে এবারে আসতে পারবে না। মানে ভাবো কীরকম একটা মন খারাপের কথা, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, আর ছুটি না পেলে সেই বা কী করবে। আর কলকাতার অবস্থা তো খুব খারাপ, সব জলের তলায় ডুবে গেছে, তোমাদের দাদাভাইও এক হাঁটু জলের মধ্যে রয়েছে, তো অবস্থা সবাইকার খুবই খারাপ। কিন্তু কী আর করা যায়, কিছু করার নেই, তোমাদেরকেও থাকতে হবে, তোমাদের দাদাভাইকেও সেখানেই ওই জলের মধ্যেও ডিউটি করতে হবে। তো যে যেখানে আছে তাদের কাজকর্ম তো থেমে থাকবে না, ওই রকম অবস্থাতেও, খারাপ অবস্থাতেও কাজকর্ম সব কিছু করতে হবে। কোথায় যাচ্ছ তুমি? ওসমি, আমি কিন্তু লাঠিটা নিয়ে যাচ্ছি, দেখ স্নান কর।